কৃষ্ণনগরের সেই বিখ্যাত সরভাজা মিষ্টি আপনারা যদি বাড়িতেই খুব সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন তাহলে আশা করি কৃষ্ণনগর গিয়ে সরভাজা খাওয়ার আর কোনো দরকার নেই। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো দুধের সর প্রস্তুত করা থেকে শুরু করে একদম কৃষ্ণনগরের পদ্ধতিতেই এই সরভাজাটা তৈরি করে। এছাড়াও রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি কৃষ্ণনগরের সরভাজা। তাহলে সরভাজা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদেরকে এখানে দুধের সরটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য দেখুন আমি একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে অল্প পরিমাণে একটু জল দিয়ে জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দুধের দুটো প্যাকেট নিয়েছি 500 ml করে, 1 লিটার দুধ। আর এই দুধটাকে আমি ভালো করে কড়া দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে দেশি গরুর দুধও ব্যবহার করতে পারবেন। এবারে তখন দুধটাকে আমি ভালো করে নাড়বো, আর গ্যাসের ফ্লেমটিকে একদম যখন ফুটে যাবে দুধটা তখন আমি গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে ওপরে যখন দেখবো সরটা পড়ছে তখন আমি এইরকম ছান্তায় করে তুলে নিয়ে একটা বাটিতে রাখবো। তো বন্ধুরা, এখানে একটা টিপস আছে, দেখুন সরটা আরও বেশি পরিমাণে তোলার জন্য এখানে একটা প্রসেস যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন একটা পাখায় করে আমি বাতাস করছি, আর নিচে কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম লো টু মিডিয়ামভাবে আস্তে আস্তে ফুটছে। আর এইভাবে দেখবেন 30 সেকেন্ড এইভাবে বাতাস করার পর সরটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় বা মোটা টাইপের উঠছে। তো বন্ধুরা, এইভাবে করে করে আপনাদেরকে সাধারণত 45 মিনিট ধরে কিন্তু এইভাবে সরটাকে কালেকশন করতে হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে যদি বাড়িতে 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ ধরে সরটাকে কালেকশন করেও ফ্রিজে রাখতে পারেন। এবারে দেখুন আমি সরটাকে কিন্তু অনেকটাই তুলে নিয়েছি। সাধারণত এখানে 4 ভাগের 1 ভাগে যখন এখানে দুধটা পৌঁছে যাবে, এখানে 750 ml দুধের আমি সরটা তুলে নিয়েছি। আর এখানে দেখুন 250 ml এর মতো দুধ কিন্তু এখনও কড়ার তলায় আছে। আর এই দুধটাকে কিন্তু আমি খোয়া ক্ষীরে পরিণত করব। তার জন্য দেখুন ওই দুধটাকে গ্যাসের ফ্লেমটিকে একদম লো টুভাবে মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে আমি এইভাবে নাড়তে থাকবো অনবরত। আর নাড়তে থাকার সঙ্গে সঙ্গে দেখবেন যে ক্ষীরটা একদম তলা থেকে ছেড়ে দিচ্ছে। আর ক্ষীরটা যখন তলা থেকে ছেড়ে দিচ্ছে তখনই আপনারা বুঝতে পারবেন যে এখানে খোয়া ক্ষীরটা পারফেক্ট রেডি হয়ে গেছে। আর তখনই গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দিয়ে আস্তে আস্তে এটিকে কড়ার গায়ে মিলে রাখবেন। তো বন্ধুরা, এখানে আমি হাফ চামচের মতো চিনি ইউজ করেছি। প্রথমে আমি দেখাতে ভুলে গেলাম খোয়া ক্ষীরটার জন্য। আর দেখুন এইভাবে মিলে রাখার পর 5 থেকে 7 মিনিট মিলে রাখার পর এবারে দেখবেন হাতে করে নিয়ে হাতে একদমই লাগছে না, তখনই বুঝতে পারবেন যে খোয়া ক্ষীরটা এখানে পারফেক্টলি টেনে গেছে। আর এখানে কড়ার গায়ে মিলে রেখে টানানোর খুব দরকার নেই, এরপরে বেশি টানিয়ে নিলে খুব শক্ত হয়ে যাবে। এবারে দেখুন এই খোয়া ক্ষীরটা আমি এখান থেকে তুলে নিলাম। এখানে সাধারণত খোয়া ক্ষীর আছে 50 থেকে 60 গ্রাম কি 70 গ্রামের মতো, এর বেশি হবে না। এবারে দেখুন খোয়া ক্ষীরটা আমি তুলে নিলাম। আর এরপরে আমি যে সরটাকে তৈরি করেছি সেটা আমি তুলে নিলাম। এটা সাধারণত আমি 1 দিনের পুরনো করে নেব, মানে আজকে রাত্রে আমি করেছি, কালকে সকালবেলায় এটাকে আমি ব্যবহার করব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর। এরপরে দেখুন এই সরটাকে আমি 1 দিনের পুরনো করে নেওয়ার পর এটিকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পর এবারে এই সরটিকে একবার একটা চামচে করে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন এখানে সরটি কত সুন্দরভাবে দানা বেঁধে আছে। আর এটা সাধারণত আমি বলি কেন, 1 দিনের পুরনো করলে এই সরের উপরে একটা ক্রিম বসে যায়। আর সাধারণত এটি শীতকালে নর্মাল টেম্পারেচার বাড়িতে রাখতে পারেন, আর গ্রীষ্মকাল হলে ফ্রিজে রাখতে পারেন। আর এই সরটাকে সাধারণত আপনারা সংরক্ষণ করে বাড়িতে অন্তত 10 থেকে 12 দিনও রেখে দিতে পারেন। এবারে দেখুন এই সরটাকে ভালো করে মেখে নেওয়ার পর এতে আমি গাওয়া ঘি অ্যাড করছি। এখানে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়েছি, আপনারা চাইলে এখানে 2 চামচও দিতে পারেন। এবারে দেখুন এখানে আমি অল্প পরিমাণে একটু গুঁড়ো দুধ দিচ্ছি। এখানে আমি আমল দুধটা সাধারণত 2 চামচের মতো দেব, এর বেশি দেব না। এইভাবে দুধটা দেওয়ার পর এখানে ভালো করে আরেকবার ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে দুধ এই যে সরটা খুব লিকুইড হয়ে আসছে, একদম দুধের মতো তরল মতো হয়ে আসছে, তখনই বুঝতে পারবেন এটা কিন্তু পারফেক্টলি ফাটানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো আমি যে খোয়া ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, সেই খোয়া ক্ষীরটা আমি ভালো করে একটা গ্রেটারে করে গ্রেট করে এর মধ্যে আমি দিয়ে দেবো। আর রেখে দেবো সামান্য 10 থেকে 15 গ্রামের মতো। ওটা সাধারণত আমি যখন আমি সরভাজাটাকে ডেকোরেশন করব তখন কাজে লাগবে। এবারে দেখুন সমস্ত গ্রেট করে আমি এতে দিয়ে আমি কিন্তু 1 মিনিট ভালো করে এখানে মেখে নেব, ভালো করে ফেটিয়ে নেব। তারপরে কিন্তু আমাদেরকে সবথেকে যে
গুরুত্বপূর্ণ উপকরণ, সেটা হচ্ছে ময়দা। তো বন্ধুরা ময়দা এখানে কতটা লাগবে, সাধারণত এখানে 100 গ্রামের মতো ময়দা দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব ময়দাটা আপনারা বাটিতে নেবেন, যতটা পরিমাণ সর নিয়েছিলাম সেই পরিমাণে আমি ময়দাটা নিয়েছি। ময়দাটা কিন্তু আমি অল্প করে প্রথমে দিলাম, দিয়ে আমি মাখবো, যদি লাগে তারপরে দেবো, কারণ এখানে কিন্তু দুধ বা জল কোনো কিছু ইউজ করা চলবে না, শুধুমাত্র ওই সরের যে লিকুইডটা থাকবে ওই লিকুইড দিয়েই ময়দাটাকে মাখতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন আমি 4 ভাগের 1 ভাগ খাবার সোডা আমি কিন্তু দিলাম। এবারে আমি যে প্রসেসে বলছি সেই প্রসেসটা ভালো করে দেখুন। এখানে ময়দাটা কিন্তু আপনারা প্রথমে অল্প দেবেন, তারপর লাগলে আবার দেবেন, কারণ এখানে যদি ময়দা বেশি পড়ে যায় তাহলে আপনাদেরকে জল দিতে হবে, আর জল দিলেই কিন্তু এর কোয়ালিটিটা বাজে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন স্ট্রাকচারটা খুব শক্তও নয় আর খুব নরমও নয়, এইভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা আশা করি এই প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। এবারে দেখুন আমাদের বাড়িতে সকলেরই কিন্তু এরকম একটা টিফিন বক্স বা টিফিন কৌটো থাকে। এই টিফিন কৌটোর ওপরে আপনারা চাইলে এখানে ঘি ব্রাশ করে দিতে পারেন, নাহলে এরকম একটা পলিথিন দিয়ে ভালো করে বসিয়ে দিয়ে তার উপরে এই ডোটিকে সুন্দরভাবে সেট করে দিতে হবে। আর সেট করে দিলে কি হবে, এর শেপটা খুব সুন্দর আসবে, যাতে আপনাদের এটা পিস করতে সুবিধা হবে। তো বন্ধুরা এইভাবে সেট করে দেওয়ার পর এটিকে আমি এই পাটার ওপর ভালো করে উল্টে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এটা যতক্ষণ রেস্টে হচ্ছে ততক্ষণে আমি এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি মানে 250 গ্রামের মতো, আর এখানে জলটাও দেবো 1 বাটি মানে 250 ml মতো, মানে যতটা চিনি ততটাই এখানে জল দিয়ে দিতে হবে। এবারে রসটিকে সাধারণত 2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই আপনারা হাতে করে বুঝতে পারবেন যে রসটা এখানে খুব মিডিয়ামভাবে আছে। আর এতে দিয়ে দিতে হবে 4টে ছোটো এলাচ, মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে রসটাকে ভালো করে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর হাত দিয়ে দেখুন এই রকম যখন চটচটে রস হবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি মোটা বা পাতলা করার কোনো দরকার নেই। এইভাবে রসটা করে নেওয়ার পর আমি একটা মিক্সিং বলের মধ্যে ভালো করে এইভাবে রেখে দিলাম। আর রসটাকে অবশ্যই গরম রাখতে হবে, তার জন্য এর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে পারেন। দিয়ে এবারে যে আমি যে সেটটা করে রেখেছিলাম, যে ডোটা দিয়ে সেটটা করে রেখেছিলাম, সেটা আমি কিন্তু উল্টে এটাকে আমি একটা পাটার মতো বা একটা ডিশের ওপর রাখবেন। রেখে দেওয়ার পর একটা বেলুনে করে সুন্দরভাবে একটু পাতলা করে নেবেন। আর এর কোণগুলোকে সমান করার জন্য ওই টিফিন বক্সটা করেই এর সাইডে সাইডে বসিয়ে হাতে করে এরকম একটু সেট করে নেবেন। তাহলে কি হবে, যখন আপনারা পিসটা করবেন তখন আপনাদের পিসটা খুব সুন্দরভাবে আসবে। তো বন্ধুরা এখানে আমি বলে রাখি, যেখানে এখানে একটা টিপস আছে, দেখুন এই সরভাজাটা অনেকে কিন্তু খুব পাতলা টাইপের করে, এটাও হয়। আর আমি এখানে যে সরভাজাটা দেখাবো সেটা একটু 4 চৌকো টাইপের। এখানে তফাৎটা হচ্ছে অনেকে পাতলা করে বা একটু বড় সাইজ লাগে চ্যাপ্টা টাইপের, আর এখানে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা দেখবেন একটু মোটা টাইপের আর একটু 4 চৌকো টাইপের। তার জন্য এখানে 1 ইঞ্চি টাইপের থিকনেস কিন্তু রেখে দিতে হবে। আর আপনারা যদি একটু পাতলা টাইপের করেন তাহলে এখানে আর একটু পাতলা করে বেলে নিলেই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর এরপরে দেখুন এখানে আমি এই যে সাইডের অংশটা আছে প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিলাম। ওই সাইডের ছাঁটগুলো দিয়েও আমি কিন্তু তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন আমি এখানে পিসগুলো আমার মতো করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো পিস এখানে করে নিতে পারেন। এখানে আমি দেখুন সুন্দরভাবে এই 4 চৌকো যে সরভাজাটা হয় এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা এখানে আপনারা চাইলে, আমি প্রথমেই বলেছি, আপনারা চাইলে এখানে পাতলা করে বেলে নিয়ে এটাকে পাতলা টাইপের চৌকো করে নিতে পারেন। তো বন্ধুরা এবারে দেখুন আমার এখানে 1 ইঞ্চি টাইপের থিকনেস কিন্তু প্রত্যেকটা এসেছে। এর জন্য কিন্তু এটা ভাজার পর দেখবেন খাস্তা গজার মতো বেশ 4 চৌকো টাইপের দেখতে লাগবে। এবারে দেখুন যে ছাঁটটা পড়ে আছে, ছাঁটের যে ডোটা, ওই ডোটাকে ভালো করে একবার মেখে নেওয়ার পর এটিকে লম্বা করে একটা রোলের মতো করছি। ওই রোলের মতো করার পর এটাকে আমি চ্যাপটা করব, উপরটা চেপটে দেবো। চেপটে দিলে কি হবে, এটাও কিন্তু এর শেপে এসে যাচ্ছে। এরপরে দেখুন এর সাইডের ছাঁটটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, দুদিকটা কেটে বাদ দেওয়ার পর এটাকে আমি 3টে পিস করে নেব। করে নিলেই কিন্তু এর মতো সেম পিস কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তাহলে ছাঁটটাও আমাদের কাজে লেগে গেল। এই একই প্রসেসে বাকি যে ছাঁটটা পড়েছে ওটাকে আমি গোল করে 4টা করে এতে দিয়ে দেবো। তাহলে আমাদের সমস্ত প্রসেস এখানে রেডি হয়ে গেল। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য দেখুন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম রাখতে হবে। আর আচ্ছা এখানে একটা টিপস আছে, দেখুন এটিকে যখন আপনারা ভাজবেন কখনোই তেলের টেম্পারেচারটাকে হাইয়ে ছাড়বেন না। এই ধরনের একদম লো টু মিডিয়াম তেল আছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হালকাভাবে ছাড়ার পর পিলপিল করে উঠছে।
এই রকম অবস্থাতেই কিন্তু এখানে সরভাজাগুলোকে ছেড়ে দিতে হবে, কারণ এখানে সাধারণত আমি বলে রাখি যদি হাই টেম্পারেচারে তেলে এটা পড়ে যায় তাহলে ভেতরটা কিন্তু কাঁচা হয়ে যাবে আর ওপরটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। আর এটাকে যত আস্তে আস্তে করে ভাজতে পারবেন ততই কিন্তু সরভাজার কোয়ালিটিটাও ভালো আসবে আর ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে করে নেওয়ার পর আপনারা দেখবেন যে এর ভেতরে একটা সুন্দর লাল একটা কালার আসছে। যখন এই রকম একটা কালার এসে যাবে বুঝতে পারবেন এই রকম কালারটা যখন এসে যাবে ওই গরম রসটা যখন করে রেখেছি যেভাবে ওই গরম রসেতেই কিন্তু আমরা ছেঁকে ছেঁকে এতে দিয়ে দেবো। আর এখানে আমি সবগুলো দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে রসটা করে রেখেছি আর সবগুলো একসাথে ভেজেও নিয়েছি। আপনারা চাইলে 2বার 3বার ধরেও ভাজতে পারেন। এবারে দেখুন এই রসে দেওয়ার পর আমি বুঝতে পারছি যে এখানে রসের পরিমাণটা কম থাকার জন্য এখানে কিন্তু বা সরভাজাগুলো এখানে কিন্তু সব ডুবছে না। সেজন্য আমি এখান থেকে সরভাজা কিছু আমি সরিয়ে রাখছি, বাকিগুলো আমি ডুবিয়ে নেওয়ার পর এগুলো আমি আবার রসে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে এগুলো রসে দেওয়ার পর আমি এখানে বুঝবো কী করে যে এটার ভেতরে সম্পূর্ণ রস ঢুকেছে কিনা। তো এখানে একটা টিপস আছে, দেখুন হাতে করে নিয়ে যখন আপনারা দেখবেন টিপে টিপে যে দেখবেন যে এর থেকে রসটা বেরিয়ে আসছে, তখনই বুঝবেন যে এর ভেতরে সঠিকভাবে রসটা কিন্তু ঢুকে গেছে। একে আর রসের মধ্যে রাখার কোনো দরকার নেই। এবারে এটিকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এরপরে তুলে নেওয়ার পর আমি যে বাকিগুলো সরিয়ে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু আমি রসে দিয়ে এইভাবে আরও 5-7 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরেই কিন্তু এটা সম্পূর্ণ রসে টেনে নেবে। তারপরে একসাথে রেখে দেওয়ার পর আমি এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর 4-5 ঘন্টা পর আমি এটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম সেটা আমার মেয়ে কিন্তু ভালো করে গ্রেট করে এর ওপর দিয়ে ছড়িয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর 4 চৌকোর জন্য এটা কিন্তু দেখতেও খুবই ভালো লাগছে, যার জন্যই আমি কিন্তু এই মডেলটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এবারে দেখুন আমার মেয়ে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে ভেতরটা যে কত পারফেক্টলি ভাজা হয়েছে আর ভেতরে যে কত সুন্দর রসটা আছে সেটাও নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমার মেয়ে একটা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।